আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বাবা রবীন্দ্রনাথকে অপারেশন করব। হ্যাঁ, তো খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ নোট করার অনেক অনেক বিষয় আছে। তো বাবা রবীন্দ্রনাথ সম্পর্কে অর্থাৎ তার সাহিত্য সম্পর্কে আজকে চুলচেরা বিশ্লেষণ করব, এবং তিনি যে বাংলাদেশের ছেলে না হলেও তিনি যে বাংলাদেশের জামাই, অর্থাৎ তিনি যে আমাদের দুলাভাই, সেটা কিন্তু আজকে প্রমাণ করেই ছাড়ব। তো বাবা রবীন্দ্রনাথ, বরবাই নজরুল, বঙ্কিম, শরৎ, আসলে এদের সম্পর্কে জানাটা একজন ভর্তি পরীক্ষার্থী এবং একজন চাকরি পরীক্ষার্থীর জন্য কিন্তু ফরজে কেফায়ের পর্যায়ে পড়ে। হ্যাঁ, অর্থাৎ ফরজে আইন বলবো, হ্যাঁ ফরজে আইনের পর্যায়ে পড়ে, অর্থাৎ ফরজের পর্যায়ে পড়ে। তো এদের সম্পর্কে না জানাটা কিন্তু পাপের পর্যায়ে পড়ে। তো আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দিক। ওকে, তো এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী বলেছেন আমি নাকি খুব দ্রুত কথা বলি। হ্যাঁ, তো আল্লাহ আমাকে সংযত থাকার তৌফিক দিন, অর্থাৎ অর্থাৎ এই দ্রুত কথা বলার মতো এই নিষিদ্ধ কর্ম হইতে বাঁচিয়ে থাকারও তৌফিক দিন। তো আজকে আমরা বাবা রবীন্দ্রনাথের যেহেতু অপারেশন করব, বাবা রবীন্দ্রনাথের বায়োডাটা আমাদের জানা দরকার, রাইট? তো বাবা রবীন্দ্রনাথের যদি বায়োডাটা আমরা আলোচনা করি, রঠা। হ্যাঁ, রঠা মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর, রঠা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, হ্যাঁ বায়োডাটা শুরুতেই আসে কি? জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বরবাই নজরুল, এদের যে জন্ম, এটা বাংলা এবং ইংরেজি সাল তারিখ সহ মুখস্থ থাকা কিন্তু আর একটা ফরজ। ওকে, যারা ভর্তি পরীক্ষার্থী এবং চাকরি পরীক্ষা তাদের জন্য, বাকিদের কথা বলছি না। হ্যাঁ, আই ওয়াজ জাস্ট কিডিং। আচ্ছা দেখেন, জন্ম হচ্ছে 7 মে, 7 মে 1861। এটা হলো বাবা রবীন্দ্রনাথের জন্ম। যদি বাংলা বলি তাহলে হচ্ছে 25শে বৈশাখ, 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এটা হচ্ছে খ্রিস্টাব্দ, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে বঙ্গাব্দ, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। ইংরেজি হচ্ছে খ্রিস্টাব্দ আর বাংলা বঙ্গাব্দ। ওকে, তো ইংরেজি 7 মে 1861 আর বাংলা হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এই হলো তার জন্ম। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, ঠাকুর পরিবার, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন এত সালে এত তারিখে, মনে থাকবে? আচ্ছা, এখন যদি বলি মৃত্যু, আচ্ছা রবীন্দ্রনাথকে আমরা এখন মেরে না ফেলি, হ্যাঁ যেহেতু আজকে আমরা তার অপারেশন করতে যাচ্ছি, তো আমরা ক্লাস শেষে তাকে মেরে ফেলবো, এখন তো আমরা মেরে ফেলবো না। হ্যাঁ, তো মৃত্যুটা আমি পরে লিখি। হ্যাঁ, এখানে লিখে রাখি মৃত্যু। তো মৃত্যু আমরা পরে আলোচনা করব, কারণ আমরা তাকে এখন মেরে ফেলতে চাইছি না। তো এই কারণে আমরা তার মৃত্যু সম্পর্কে পরে আলোচনা করব ক্লাস শেষে। তো এখন আমরা আলোচনা করব বাবা রবীন্দ্রনাথ আসলে বাংলাদেশের সাথে তার কিছু জায়গার সাথে স্মৃতি বিজড়িত স্থান আছে, অর্থাৎ তার জমিদারি দেখভালের জন্য, তাদের পারিবারিক যে জমিদারি, সেই জমিদারি দেখভালের জন্য কিন্তু বাংলাদেশে প্রায় আসতেন। এরকম 3টি জায়গার সাথে রবীন্দ্রনাথের কিন্তু একটা স্মৃতি জড়িয়ে আছে। এই জন্য আমরা বলি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থান বাংলাদেশের কোন কোন জায়গা। হ্যাঁ, এখান থেকেও কিন্তু অনেক অনেক প্রশ্ন হয়। একটি হচ্ছে শিলাইদহ। এরকম 3টি জায়গা আছে বাংলাদেশে যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি আছে। হ্যাঁ, শিলাইদহ এটা কোথায় অবস্থিত? কুষ্টিয়াতে, কুষ্টিয়ার শিলাইদহ। আর একটা হচ্ছে আপনার শাহজাদপুর, শাহজাদপুর। হ্যাঁ, শাহজাদপুর এটা অবস্থিত হচ্ছে সিরাজগঞ্জে, সরি সিরাজগঞ্জে। আর একটা হচ্ছে প্রতিশর, এটা হচ্ছে নওগাঁ। ঠিক আছে, তাহলে কুষ্টিয়া, শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর প্রতিশর, এই 3টি জায়গা হচ্ছে বাংলাদেশের যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রায় আসতেন তার পারিবারিক জমিদারি দেখভালের জন্য। ওকে, তো এই 3টি জায়গাকে আমরা বলবো তার স্মৃতি বিজড়িত স্থান, যা কিনা বাংলাদেশে অবস্থিত। তাহলে এই ধরনের প্রশ্ন আসলেও ইনশাল্লাহ আমরা পারবো অ্যান্সার করতে। এখন যদি আমি বলি বিবাহ, এই ভদ্রলোক তিনি বিবাহ করেন ভবতারিণী দেবীকে, ভবতারিণী দেবী। এই ভবতারিণী দেবীর বাড়ি হচ্ছে খুলনার দক্ষিণডিহি, খুলনার দক্ষিণ ডিহি। এই যে বাংলাদেশের জায়গা খুলনা, এই খুলনার দক্ষিণডিহিকে
খুলনার দক্ষিণডিহিতে তিনি ভবতারিণী দেবীকে বিয়ে করেন। এই কারণে আমরা বলছি তিনি বাংলাদেশের জামাই, অর্থাৎ তিনি আমাদের দুলাভাই। তো ভবতারিণী দেবীকে বিয়ে না করলে আসলে আমরা এই দাবিটা করতে পারতাম না। তো ভবতারিণীকে এই দেবীকে তিনি বিবাহ করিয়ে মূলত তিনি আমাদেরকে উদ্ধার করিয়েছেন, রাইট। অর্থাৎ তিনি ভারতেরই সম্পত্তি না, বৈবাহিক সূত্রে তিনি কিন্তু বাংলাদেশেরও সম্পত্তি, অর্থাৎ তিনি আমাদের দুলাভাই। তো দুলাভাইয়ের উপরে আমাদের অধিকার থাকতেই পারে, রাইট। এখন আমরা তাকে দুলাভাই বলেই জানবো, হ্যাঁ, দুলাভাই বলেই আলোচনা করব। যাই হোক, এখন ভবতারিণী দেবীকে তিনি একটি নাম দিয়েছিলেন মৃণালিনী দেবী। মৃণালিনী দেবী, আচ্ছা। আপনারা আপনাদের প্রেমিকা বা ওয়াইফ তাদেরকে কত সুন্দর সুন্দর মধুর নামেই না ডেকে থাকেন না, সোনা পাখি, টিয়া ময়না। তো এখন এই যে যারা সৃষ্টিশীল সাহিত্যিক মানুষ, তারা তো সবসময় তাদের মানে সৃজনশীলতা বা তাদের সৃষ্টি সব জায়গায় সৃষ্টির ছোঁয়া রেখে যাওয়ার চেষ্টা করেন। তো এই তাদের সৃজনশীলতা দেখাতে গিয়ে বা সৃষ্টির ছোঁয়া রাখতে গিয়ে তার স্ত্রীর নামটাও তিনি তার মনের মাধুরী মিশিয়ে নতুন একটি নামকরণ করেন, মৃণালিনী দেবী। ঠিক আছে, তাহলে ভবতারিণী দেবী সম্পর্কে আমরা বুঝলাম। এখন বিষয়টা হচ্ছে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বলতেছি, এই ঠাকুর কি তাদের পূর্বপুরুষরা কি ঠাকুর ছিলেন? উত্তর হচ্ছে না। এই ঠাকুরটা একটি বিবর্তনের মধ্য দিয়ে এসেছে। হ্যাঁ, আমরা যেরকম অ্যাকর্ডিং টু সায়েন্স মানব যেভাবে বিবর্তিত হয়েছে, তো এইভাবে তাদের এই পদবিটাও, পারিবারিক পদবিটাও কি বিবর্তনের মধ্য দিয়ে আসে। তাদের পারিবারিক পদবি ছিল মূলত কুশারী। কুশারী থেকে বিবর্তনের মধ্য দিয়ে কালের বিবর্তনে সেটা ঠাকুরে পরিণত হয়। তো কিভাবে কুশারী থেকে ঠাকুর হলো, এটা একটু জানার বিষয় নাই। তাদের পূর্বপুরুষ ছিলেন জগন্নাথ কুশারী। তো জগন্নাথ কুশারী সম্পর্কে একটু বলি। জগন্নাথ কুশারী তিনি বিয়ে করেছিলেন পিরালি ব্রাহ্মণ পরিবারে। পিরালি ব্রাহ্মণ, ঠিক আছে, পিরালি ব্রাহ্মণ পরিবারের একজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। তো পিরালি ব্রাহ্মণ হচ্ছে ওই ধরনের ব্রাহ্মণ যারা বিধর্মীদের সংস্পর্শে এসে আসলে তাদের জাত চলে যাইতো। হ্যাঁ, তাদের জাত নষ্ট হইতো, এই কারণে তাদেরকে পিরালি ব্রাহ্মণ বলো। তো জগন্নাথ কুশারী তিনি এই পিরালি ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করার কারণে তাকে সমাজচ্যুত করা হয়। তাকে কি করা হয়? হিন্দু থেকে বিচ্যুত করা হয়, অর্থাৎ হিন্দু ধর্ম থেকে এবং সমাজ থেকে তাকে বিচ্যুত করা হয় বা বের করে দেওয়া হয়। তার ফলে এই জগন্নাথ কুশারী পিরালি ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করার যে একটি মহৎ কর্ম সম্পাদন করেছেন। প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে। হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে আসে, জাত ধর্ম ত্যাগ করতে পারে। আর প্রিয়া তুমি বঙ্গমাতা হল থেকে জিয়া হলে আসতে পারলা না। আচ্ছা, তো জগন্নাথ কুশারী দেখেন পিরালি ব্রাহ্মণের মেয়ে বিয়ে করে যেহেতু সমাজ থেকে তাকে বিচ্যুত করা হয়, তিনি কোথায় তারপর তিনি কোথায় চলে আসেন? আমাদের খুলনার দক্ষিণডিহিতে। খুলনার দক্ষিণডিহি। এই জগন্নাথ কুশারী কোথায় আসেন? খুলনার দক্ষিণডিহি। এখন এই জগন্নাথ কুশারীর ছেলে হচ্ছে পঞ্চানন কুশারী। এই পঞ্চানন কুশারী তিনি আবার এই খুলনা থেকে তিনি চলে যান কলকাতায়। তিনি সেখানে গিয়ে জেলে সম্প্রদায়ের পুরোহিতের কাজ করতেন। জেলে সম্প্রদায়ের মাঝে, হ্যাঁ, দায়ের মাঝে কিসের কাজ করতেন? পুরোহিতের কাজ। পুরোহিত ওই যে বিয়ে ঠিয়ে পড়ায় না হিন্দুদের মাঝে। আচ্ছা, তাহলে জেলে সম্প্রদায়ের মাঝে তিনি পুরোহিতের কাজ করতেন। এখন দেখেন এই পুরোহিতের কাজ করার জন্য এই জেলে সম্প্রদায়রা তাকে ঠাকুর বলিয়া সম্বোধন করিতেন। ঠাকুর বলিয়া, হ্যাঁ, তাকে ঠাকুর বলে সম্বোধন করতেন। আচ্ছা, জগন্নাথ কুশারী দেখলাম আমি পিরালি ব্রাহ্মণ মেয়ে বিয়ে করে খুলনায় চলে আসেন। খুলনায় তার ছেলে, সে আবার কোথায় চলে যায়? কলকাতায়। সেখানে গিয়ে পুরোহিতের কাজ করার কারণে তাকে ঠাকুর বলে সম্বোধন করতেন। তাই ঠাকুর বলতে বলতেই মূলত তারা ঠাকুর পদবিটা ধারণ করে নেন। এখন এই যে ঠাকুর পঞ্চানন কুশারীর পরবর্তী প্রজন্ম একজন হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ছেলে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। এই দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে হচ্ছে আমাদের দুলাভাই রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথের দাদা, আর দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কি হয়? বাবা। ওকে, তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী হচ্ছে দিগম্বরী দেবী। হ্যাঁ, এটা জানা দরকার না, এমনিই বললাম যেহেতু আমার মনে ছিল এই জন্য। হ্যাঁ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবী, আর দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী হচ্ছে সারদা দেবী, অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথের মায়ের নাম। হ্যাঁ, সারদা দেবী। এখন রবীন্দ্রনাথ কিন্তু তাদের এই বাবা মায়ের 14তম সন্তান।
14তম সন্তান। তাদের এই দেবেন্দ্রনাথ এবং সারদা দেবী এই দুইজনে মিলিয়া মোট 15টি সন্তান জন্ম দিয়েছেন বা উৎপাদন করিয়াছেন। হ্যাঁ, তো দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর 15 জন সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন কততম? 14তম। তার মানে এর দ্বারা আমরা কি শিখলাম? অর্থাৎ এই ধরনের সৃষ্টিশীল মানুষ বা প্রতিভাবান মানুষ, তাদের দুনিয়াতে আসার পথ আমরা বন্ধ করব না। হ্যাঁ, তাদেরকে কি দুনিয়াতে আমরা আসতে দেব, রাস্তাটাকে আমরা বন্ধ করব না। তো দেখেন, তারা দুইজনে মিলে এই যে রবীন্দ্রনাথকে জন্ম দিয়েছেন, এই যে মহৎ কর্ম, অবশ্যই মহৎ কর্ম, কারণ বলবো রবীন্দ্রনাথের মতো বাচ্চা যে জন্ম দিয়েছেন অবশ্যই এটা একটা মহৎ কাজ, তাই না? তাহলে দেবেন্দ্রনাথ একটা মহৎ কর্ম সম্পাদন করেছেন রবীন্দ্রনাথকে জন্ম দিয়ে। 14তম সন্তান কিন্তু রবীন্দ্রনাথ। এটা পরীক্ষায় আসবে না, বাট একটু মজা করলাম। হ্যাঁ, আপনারা একটু জেনে রাখতে পারেন যে তিনি তার বাবা মায়ের 14তম সন্তান। আবার এসেও যেতে পারে, কারণ পরীক্ষায় আসলে প্রশ্নকর্তা কখন কি মাথায় খেলে কিছু বলা যায় না। হ্যাঁ, এই হলো। তাহলে আমরা দেখলাম বৈবাহিক সূত্রে তিনি খুলনার দক্ষিণডিহিতে যে ভবতারিণী দেবীকে বিয়ে করার কারণেই কিন্তু মূলত তিনি আমাদের দুলাভাই, রাইট, অর্থাৎ বাংলাদেশের জামাই। তারপরে আমরা দেখলাম তাদের পারিবারিক কুশারি থেকে কিভাবে তারা ঠাকুরে পরিণত হন। অর্থাৎ ওই যে ছিল না পঞ্চানন কুশারি, তারপর তার পরবর্তী প্রজন্ম ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো এইভাবেই তারা মূলত কলকাতায় প্রভাবশালী পরিবারে আবির্ভূত হন। তো এই প্রভাবশালী পরিবারে আবির্ভূত হওয়ার পরেই এই যে ঠাকুর যে পদবিটা, এইটাই তারা স্থায়ীভাবে ধারণ করেন। সেখান থেকে আমরা বলি ঠাকুর। ওকে, এখন আসেন আমাদের রঠার পরিবারের বিষয় সম্পর্কে আলোচনা তো করলাম। এখন আসেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে রঠা, তিনি কিছু পত্রিকা সম্বোধন করেছেন। এগুলা পরীক্ষায় কিন্তু আসে। পত্রিকা কি কি পত্রিকা সম্বোধন করেছেন? প্রথম যে পত্রিকা সম্বোধন করেছিলেন তার নাম হচ্ছে সাধনা। প্রথম পত্রিকার নাম হচ্ছে সাধনা। হ্যাঁ, পত্রিকা সম্বোধন করেছেন সাধনা ছিলেন। তারপরে ভারতী পত্রিকা, হ্যাঁ ভারতী ছিল। তারপরে ছিল বঙ্গদর্শন, বঙ্গদর্শন। তারপরে আর একটা পত্রিকা ছিল, সেটা হচ্ছে তত্ত্ববোধিনী, তত্ত্ববোধিনী। তার মানে দেখেন এই 4টি পত্রিকা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেছেন। আসে এরকম কোন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো রবীন্দ্রনাথ সম্পাদনা করেছেন বঙ্গদর্শন বা তত্ত্ববোধিনী। অক্ষয় কুমার দত্ত বঙ্গদর্শন, বঙ্কিম, তারাও সম্বোধন করেছেন। মানে একটা পত্রিকা অনেকেই আবার সম্বোধন করতে পারেন। একটা হলো মানে প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক, হ্যাঁ, আরেকটা হচ্ছে পরবর্তী থেকে যে কেউ সম্পাদনা করেন। তো একসময় রবীন্দ্রনাথ ঠাকুরও সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেন। তাহলে পত্রিকাটা আমরা বুঝলাম। এখন আমরা বলি যদি শ্রেষ্ঠ কাব্য, যেহেতু আমরা তার বায়োডাটা নিয়ে আলোচনা করছি, সুতরাং প্রাথমিক কিছু বিষয়গুলো আমাদের জানা দরকার, রাইট? শ্রেষ্ঠ কাব্য, শ্রেষ্ঠ কাব্যর কথা যদি বলতে হয় তাহলে আমরা বলবো এটার নাম সঞ্চয়িতা। সঞ্চয়িতা, হ্যাঁ, অর্থাৎ সঞ্চয়িতা এই গ্রন্থে তার মানে বিখ্যাত কবিতাগুলো মূলত সংকলন করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভালো ভালো বা বিখ্যাত বিখ্যাত কবিতা রয়েছে, সেই কবিতাগুলোর সঞ্চয়ন হচ্ছে সঞ্চিতা, ঠিক আছে? অর্থাৎ এই গ্রন্থে ওই কবিতাগুলো সংকলন করা হয়েছে, তার মানে এটাই তার শ্রেষ্ঠ কাব্য ধরা হয়। আচ্ছা, এখন আসেন তিনি হিন্দু মুসলিম বিরোধে, হিন্দু মুসলিম বিরোধ নিরসনে একটি উৎসবের আয়োজন করেন বা উৎসবের নাম মানে শুরু করেন বা সূচনা করেন। সেই হিন্দু মুসলিম বিরোধের যে মানে সূচনা, মানে হিন্দু মুসলিম বিরোধে যে উৎসবের সূচনা, সেই উৎসবের নাম দেন রাখি বন্ধন। রাখি বন্ধন, ঠিক আছে? এটা কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে। অর্থাৎ হিন্দু মুসলমান বিরোধে রবীন্দ্রনাথ ঠাকুর যে উৎসবের সূচনা করেন, সেই উৎসবের নাম ছিল কি? রাখি বন্ধন। তারপরে এই ভদ্রলোক 1915 সালে ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধি ধারণ করেন বা লাভ করেন। তো নাইটহুড উপাধি অর্থাৎ স্যার, সেটাকে আমরা স্যার বলতে পারি, নাইটহুড, নাইটহুড, হ্যাঁ, অথবা স্যার, নাইটহুড অথবা স্যার বলবো। হ্যাঁ, তাহলে 1915 সালে তিনি কি ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড বা স্যার উপাধি ধারণ করেন। কিন্তু আমরা তাকে স্যার বলবো না। কেন বলবো না? কারণ 1919 সালে এমন একটা ঘটনা ঘটে যখন তিনি এই নাইট উপাধি বা স্যার এটা কি করেন? বর্জন করেন। এই উপাধিটা বর্জন করেন। এই কারণে কি আমরা দুলাভাইকে আমরা স্যার বলতে পারবো না, স্যার রবীন্দ্রনাথ কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এই উপাধিটা তিনি কি বর্জন করেন। কখন বর্জন করেন? 1919 সালে পাঞ্জাবে, ঠিক আছে, পাঞ্জাবে একটা ঘটনা ঘটে। পাঞ্জাবের ওটার নাম ছিল আই থিঙ্ক, হ্যাঁ, ওটার নাম ছিল পাঞ্জাবের অমৃতসর। হ্যাঁ, অমৃতসর, অমৃতসরে, হ্যাঁ,
পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। জালিয়ানওয়ালাবাগ, এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে অর্থাৎ ব্রিটিশ সরকার, সেখানে একটা মুভমেন্ট হচ্ছিল, ব্রিটিশ সরকার সেখানে মানে তাদের পুলিশ সেখানে কি করে অতর্কিত হামলা চালায়, সেখানে অনেক মানুষ কি করে হতাহত হন, আহত হন, নিহত হন। তো যাই হোক, সেই হত্যাকাণ্ডের জেরে বা সেই হত্যাকাণ্ডের পরে এটা কোথায় হয়ে যায়? পাঞ্জাবের অমৃতসরে। কত সালে? 1919 সালে। তো এই ঘটনার পরেই মূলত আমাদের দুলাভাই রবীন্দ্রনাথ ঠাকুর বা রঠা তিনি কি তার নাইটহুড বা স্যার উপাধি কি করেন? বর্জন করেন। এই কারণে আমরা তাকে স্যার বলে সম্বোধন করতে পারি না। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এই যে বাবা রবীন্দ্রনাথ, তার কিছু উপাধি আছে। হ্যাঁ, তার কিছু উপাধি আছে। বাবা রবীন্দ্রনাথের কিছু উপাধি আছে। আচ্ছা, বিভিন্ন বিজ্ঞজন বা মহাজন তাকে কিছু উপাধি দিয়েছেন। সেই থাকে না বিভিন্ন মানুষের উপাধি, অবশ্য আমাকে এখনো কেউ কোনো উপাধি দেয়নি, তো ভবিষ্যতে দেওয়ার সম্ভাবনা আছে কিনা তাও জানি না। তো উপাধি দেখেন, তাহলে উপাধির কথা যদি বলি তাহলে হচ্ছে একটা উপাধি হচ্ছে তার গুরুদেব। তার প্রথম উপাধি হচ্ছে কি? গুরুদেব। এই উপাধি দেন কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী, অর্থাৎ তার উপাধি গুরুদেব। সেই উপাধি তাকে কে দিয়েছেন? মহাত্মা গান্ধী। আবার একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই মহাত্মা গান্ধীর এই যে মহাত্মা, এই মহাত্মা উপাধি আবার তাকে রঠা, মানে আমাদের দুলাভাই এবার এই গান্ধীকে রঠা, মানে কি হচ্ছে? মানে গিভ অ্যান্ড টেক নাকি? তুমি আমাকে কিছু দেও, আমি তোমাকে কিছু দেবো, রাইট? তো মহাত্মা গান্ধীকে এই মহাত্মা উপাধি দিয়েছেন আবার রবীন্দ্রনাথ ঠাকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছেন মহাত্মা গান্ধী। ক্লিয়ার? মহাত্মা গান্ধী ছাড়াও আরো কিছু তার উপাধি আছে। একটা হলো কবি গুরু। এই যে আমরা বারবার বলি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, না? তাহলে এই যে কবিগুরু, এই কবিগুরু উপাধি দিয়েছেন ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহন সেন, মনে থাকবে। গুরুদেব হচ্ছে মহাত্মা গান্ধী দিয়েছেন, আর কবিগুরুকে ক্ষিতিমোহন সেন। গুরুদেব, গুরুদেব মহাত্মা গান্ধী, কবিগুরু ক্ষিতিমোহন সেন। আর একটা হচ্ছে বিশ্বকবি। বিশ্বকবি উপাধি তাকে কে দিয়েছেন? বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্ম, হ্যাঁ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নামগুলো একটু কঠিন কঠিন। হ্যাঁ, ক্ষিতিমোহন সেন তাকে কবিগুরু উপাধি দিয়েছেন, আর বিশ্বকবি উপাধি দিয়েছেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, মনে থাকবে। তাহলে তিনটে উপাধি তিনি পেয়েছিলেন। আচ্ছা, উপাধি নিয়ে আমরা শেষ। এখন যদি আমরা আসি, এই যে আমাদের জাতীয় সঙ্গীত বাংলাদেশের, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, না? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে ওমা আমার প্রাণে বাজায় বাসি। এই যে আমাদের জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতের রচয়িতা কিন্তু আমাদের দুলাভাই। ঠিক আছে? তো এই জাতীয় সঙ্গীত তিনি এটা কত সালে রচনা করেন? 1905 সালে রচনা করেন। এটা সালটা কিন্তু আসে, এই সালটা আসে। তো জাতীয় সঙ্গীত তিনি রচনা করেন আমাদের আমার সোনার বাংলাদেশ জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত তিনি রচনা করেন 1905 সালে। এখন এই জাতীয় সঙ্গীত আসলে তার কোন গ্রন্থ থেকে আমরা পেয়েছি বা কোন গ্রন্থে সেটা লিপিবদ্ধ আছে, এটা জানা দরকার। তার গানের সংকলন হলে গীতবিতান। হ্যাঁ, গীতবিতান। এই গীতবিতানের স্বরবিতান অংশে, গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশের স্বদেশ বিভাগে, এই স্বদেশ বিভাগের কবিতা হচ্ছে আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা। ঠিক আছে? কার এটা সমস্যা করছে? আচ্ছা, তাহলে এই যে আমার সোনার বাংলা, এটা হচ্ছে স্বদেশের অন্তর্গত। স্বদেশ হচ্ছে স্বরবিতানের অংশ, স্বরবিতান হচ্ছে গীতবিতানের অংশ। ঠিক আছে? তাহলে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত 1905 সালে আমাদের দুলাভাই রচনা করেন। সেই রচনা কোথায় অন্তর্গত আছে? গীতবিতানের স্বরবিতান অংশের স্বদেশ অধ্যায়ের অন্তর্ভুক্ত। স্বদেশ অধ্যায়ের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের আমার সোনার বাংলা। ঠিক আছে? তাহলে এই স্বরবিতান, আচ্ছা, এটা আপনারা জানেন 3 মার্চ 1972 সালে জাতীয় সঙ্গীত হিসেবে এটা আমাদের করা হয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কত সালে? 1972 সালে 3 মার্চ কি এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। আচ্ছা, এখন এই যে আচ্ছা, এখন তিনি ঢাকায় আসেন কতবার? একটা হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার যে স্মৃতি বিজড়িত স্থান আছে, সেখানে জমিদারি দেখভালের জন্য আসতেন। তো ঢাকায় তিনি আসেন সর্বমোট 2 বার। পেন সমস্যা করতেছে। আচ্ছা,
তাহলে ঢাকায় আসেন সর্বমোট কতবার? 2বার। হ্যাঁ, ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুর কতবার আসেন? 2বার আসেন। তো ঢাকায় 2বার আসার পরে তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি জগন্নাথ হল এবং সলিমুল্লাহ মুসলিম হল কর্তৃক যে একটা আয়োজনে আসলে তিনি 2টা বক্তৃতা রাখেন। একটা বক্তৃতা হচ্ছে দ্য মিনিং অফ আর্টস, ঠিক আছে? এই ভূমিকায় তিনি একটি বক্তৃতা রাখেন। আরেকটি বক্তৃতা রাখেন তা হচ্ছে দ্য রুল অফ জায়ান্ট, দ্য রুল অফ জায়ান্ট, দ্য মিনিং অফ আর্টস। এই 2টি ভূমিকায় তিনি কি করেন? বক্তৃতা রাখেন। তো ঢাকা তিনি কতবার এসেছেন ঢাকায়? 2বার। 2বার আসার পরে তিনি বক্তৃতা রাখেন 2টি বক্তৃতার নাম কি? দ্য মিনিং অফ আর্টস, দ্য রুল অফ জায়ান্ট। আচ্ছা, তারপরে আমরা দেখব তিনি জগন্নাথ হলের শিক্ষার্থীদের অনুরোধে তিনি একটি কবিতা রচনা করেছিলেন। সেই কবিতার নাম ছিল বাসন্তিকা। মনে থাকবে, বাসন্তিকা। জগন্নাথ হলের স্টুডেন্টদের অনুরোধে তিনি একটি কবিতা রচনা করেন। সেই কবিতা ছিল কি? বাসন্তিকা। তাহলে ঢাকায় 2বার আসার পরে তিনি কি মহৎকর্ম সম্বোধন করেছেন আমরা শিখলাম। কবিতা লিখছেন একটা বাসন্তিকা, আর 2টি বক্তৃতা দিয়েছেন, রাইট? এখন আমরা দেখব বিদ্যালয়। তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, রাইট? এটা হয়েছিল 1901 সালে। 1901 সালে সে বিদ্যালয়টার নাম ছিল ব্রহ্মচর্যাশ্রম। কি কঠিন নাম, ব্রহ্মচর্যাশ্রম। হ্যাঁ, 1901 সালে তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, ব্রহ্মচর্যাশ্রম। সেটা কোথায় অবস্থিত? শান্তিনিকেতন, বেলপুর। ওকে, তো এখানে এই যে ব্রহ্মচর্যাশ্রম, এটাই পরবর্তীতে গিয়ে 1921 সালে এটা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরবর্তীতে এটা গঠিত হয়। অর্থাৎ এই ব্রহ্মচর্যাশ্রম, এই যে বিদ্যালয়, তার প্রতিষ্ঠিত বিদ্যালয়, সেটা পরবর্তী 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামকরণ ধারণ করেন। আচ্ছা, এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার প্রথম প্রকাশিত গল্প, প্রথম প্রকাশিত কবিতা, প্রথম প্রকাশিত উপন্যাস। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। তাহলে আমরা প্রথম দেখব যে তার প্রথম প্রকাশিত কবিতা যদি বলি, তার প্রথম প্রকাশিত কবিতা ছিল হিন্দু মেলার উপহার। এই হিন্দু মেলার উপহার এটি তিনি রচনা করেন, প্রকাশিত হয়। যে কোনো সময় লিখতে পারেন, কিন্তু প্রকাশ হওয়ার সালটাই মূলত প্রথম প্রকাশিত হিসেবে ধরা হয়, অর্থাৎ সেটা পত্রিকা হোক বা বই আকারে হোক। এখন দেখেন, প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, এটা প্রকাশিত হয় 1974 সালে। 1974 সালে তার প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার প্রকাশিত হয়, ঠিক আছে? তারপর আমরা দেখব প্রথম প্রকাশিত, আমরা যদি বলি কাব্যগ্রন্থ। কবিতার কাব্যগ্রন্থ কিন্তু পার্থক্য আছে। কবিতা হলো যে কোনো একটা সিঙ্গেল কবিতা, কিন্তু কাব্যগ্রন্থ হচ্ছে একাধিক কবিতার সমন্বয়ে যখন একটা গ্রন্থ আকারে প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা বলি কাব্যগ্রন্থ। ওকে, তাহলে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের কথা যদি বলি, হ্যাঁ, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, যেটা প্রকাশিত হয় 1978 সালে। তাহলে প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, কবিতা, সেটা হলো 1974 সালে। কিন্তু কাব্যগ্রন্থ যখন একাধিক কবিতার সমন্বয় বা সংকলনে যখন একটি গ্রন্থ আকারে প্রকাশিত হয়, তখন সেটাকে বলে কাব্যগ্রন্থ। তো প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী, সেটা হচ্ছে কত? 1978 সালে, মনে থাকবে। আচ্ছা, এখন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, দেখেন, এই যে হিন্দু মেলার উপহার, এটা তিনি রচনা করেন 13 বছর বয়সে। চিন্তা করা যায়, 13 বছর বয়সে আজকাল ছেলেপেলেরা কি করে। তো হিন্দু মেলার উপহার 13 বছর বয়সে তিনি প্রকাশিত, তার প্রথম কবিতা যে প্রকাশ হয়, সেটা তিনি লিখেন 13 বছর বয়সে। আর এই যে কাব্যগ্রন্থ কবি কাহিনী, এটা মাত্র 17 বছর বয়সে একটা কাব্যগ্রন্থ প্রকাশ করে ফেলছেন। তার মানে আসলে
যারা প্রতিভাবান আসলে ছোটবেলা থেকে ওই যে বলে না, যা হয় নয়তে আর যা হয় না 90তেও না, এরকম একটা কথা আছে কিন্তু বাংলায়, হ্যাঁ, যে যা হয় নয়তেই, যা হয় না 90তেও না, না 99তেও না, এরকম কিছু মনে হয় 90তেই, যাই হোক। তাইলে এরকম 13 বছর বয়সে 17 বছর বয়সে এরকম মহান কার্য তিনি সম্পাদন করেছেন। আচ্ছা, প্রথম প্রকাশিত উপন্যাস নাটক কি তাইলে? আমরা কবিতা গেল কাব্যগ্রন্থ করে, এখন যদি আমরা নাটকের নিয়ে আসি তাহলে বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা। তাহলে প্রথম নাটক হচ্ছে প্রকাশিত নাটক, কিন্তু ওটা আমি লিখলাম না, আপনারা মানে বুঝে নেবেন। তো বাল্মীকি প্রতিভা হচ্ছে তার প্রথম নাটক, যেটা প্রকাশিত হয় 1881 সালে। এটা একটি গীতিনাট্য, সেটাও জানা দরকার যে বাল্মীকি প্রতিভা কোন ধরনের নাট্য। এটা একটি গীতিনাট্য, গীতিনাট্য মনে থাকবে। বাল্মীকি প্রতিভা একটা গীতিনাট্য, যেটা প্রকাশিত হয় 1861 সালে, এবং সেটা কি তার প্রথম প্রকাশিত নাটক, প্রথম প্রকাশিত নাটক। এখন যদি আমি বলি প্রথম প্রকাশিত তার উপন্যাস, প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট প্রথম প্রকাশিত উপন্যাস কি? বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট, আশা করছি মনে থাকবে। বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত ছোট গল্প, ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, সেটাও আপনারা জানেন। তো প্রথম ছোট গল্প হলো ভিখারিণী। ভিখারিণী, ওকে। প্রথম প্রকাশিত উপন্যাস কি? বউ ঠাকুরানীর হাট। প্রথম ছোট গল্প কি? ভিখারিণী। প্রথম ছোট গল্প কি? ভিখারিণী, মনে থাকবে। প্রথম ছোট গল্প ভিখারিণী। প্রথম ছোট গল্প কি? ভিখারিণী। প্রথম প্রবন্ধ কি? প্রবন্ধ। মানে সাহিত্যের এমন কোনো বিবেক নাই যেখানে তিনি স্বাক্ষর রাখেন নাই। সব্যসাচী লেখক হিসেবে আমরা তাকে গ্রহণ করতে পারি। ওকে, প্রবন্ধ। তো প্রথম প্রবন্ধ হচ্ছে বিবিধ প্রসঙ্গ। বিবিধ প্রসঙ্গ, এটা হচ্ছে তার প্রথম প্রবন্ধ, এটা হচ্ছে প্রথম ছোট গল্প, এটা হচ্ছে প্রথম উপন্যাস। ওকে, বিবিধ প্রসঙ্গ হচ্ছে তার প্রথম প্রবন্ধ। তারপরে যদি বলি তার, এটা তো প্রথম গেল, রাইট। একটা গল্প লিখেছেন সর্বশেষ গল্প, এটা অনেক সময় পরীক্ষায় আসে। সর্বশেষ গল্প কি? হ্যাঁ, সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প। মুসলমানের গল্প, হ্যাঁ। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরীক্ষার হলে রবীন্দ্রনাথ সম্পর্কে এবং নজরুল সম্পর্কে কিন্তু একাধিক প্রশ্ন আসে। পরবর্তীতে আমি নজরুল নিয়ে হয়তো আলোচনা করব। তো রবীন্দ্রনাথ সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে, যে কোনো পরীক্ষায়, ভর্তি পরীক্ষা বলেন, চাকরি পরীক্ষা বলেন। তো ভিডিওটা বড় হলেও কিছু করার নাই, যেহেতু আজকে আমরা অপারেশন শুরু করছি, অপারেশন শেষ করবই, এবং এটা একটা সাকসেসফুল অপারেশন হবে, রাইট। যদিও আমরা অপারেশনের শেষে তাকে আবার কি মেরে ফেলবো, রাইট। এখন তাকে মেরে ফেলছি না, যেহেতু তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি, জানার পরে তাকে আমরা মেরে ফেলবো। ওকে, সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প। হাই, মুসলমানি নিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। যখন আমি এই কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কোচিং করছিলাম, ঠিক আছে, তো স্যারে এরকম বলছিল মুসলমানের গল্প। তো স্যার যখন আলোচনা করেন তখন তো অনেকে নোট করে, স্বাভাবিক না? তো স্যারের সামনের বেঞ্চে, স্যার যখন আলোচনা করেন তারা একদম সামনের বেঞ্চে কোনো একজন এরকম নোট করছিল, মুসলমানের গল্প লিখছে আর কি নোটে, হ্যাঁ। তখন স্যার বলল, তোমার তো মুসলমানের বানান ঠিক, মুসলমানি ঠিক নেই, বানান বলে নাই, তোমার তো মুসলমানি ঠিক নেই, ঠিক আছে। মুসলমানি ঠিক নেই বলতে কি, তোমার বানান ঠিক নেই আর কি। তখন ওই পাশ থেকে এক মেয়ে বললো, স্যার আমার মুসলমানি ঠিক আছে। ঠিক আছে, পরে স্যার বলেন দেখি, বলছে তোমার মুসলমানিও ঠিক নেই। অর্থাৎ এটা কেটে এটা করে দিতে হবে। পোলাপান তো পিছনে যারা ছিল, কি মুসলমানি ঠিক নেই, কি কেটে কি করতে হবে। তো যাই হোক, পরে বললাম যে না, রসিক, অর্থাৎ সে রসিকার দিছিল, যে রসিকার কেটে দীর্ঘ ইকার দিয়ে দাও। হ্যাঁ, এটা হলো মুসলমানির বানান। মুসলমানির গল্প হলো তারা কি সর্বশেষ গল্প। তাহলে আই থিঙ্ক আমাদের প্রথম কি এটা আমরা শেষ করতে পারলাম। এখন আমরা যদি বলি, রবীন্দ্রনাথ কিন্তু নোবেলও পেয়েছিলেন। এই নোবেল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আজকে পেনটা একটু সমস্যা করতেছে। আচ্ছা, হ্যাঁ, যদি নোবেল নিয়ে আমরা আলোচনা করি তাহলে কি দাঁড়ায় দেখেন। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন, তো কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন, মানে কোন গ্রন্থের জন্য, সেটা জানা জরুরি। নোবেল নিয়ে কিন্তু ইন্টারেস্টিং অনেক বিষয় আছে। তো প্রথম হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী। ভারতীয়দের মধ্যে তিনি ছিলেন প্রথম, প্রথম, হ্যাঁ, ভারতীয়দের মধ্যে তিনি নোবেল বিজয়ী প্রথম, এবং বাংলা সাহিত্যে একমাত্র, বাংলা সাহিত্যে তিনি ছাড়া আর কেউ পান নাই।
বাংলা সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী আমাদের দুলাভাই। আমাদের দুলাভাই কি বাংলা সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী। তার মানে আমি বুঝলাম যে নোবেল বিজয়ী হলেন আমাদের ভারতীয়দের মধ্যে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বাংলা সাহিত্যেও কিন্তু একমাত্র নোবেল বিজয়ী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই নোবেল কত সালে পান তিনি? 1913 সালে। 1900 কত সালে? 13 সালে না, 1913 সালে। 1913 সালে তিনি 1913 সালে তিনি নোবেল লাভ করেন। কোন গ্রন্থের জন্য? গীতাঞ্জলি। গীতাঞ্জলি 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 কাব্য গ্রন্থের জন্য বা গীতাঞ্জলি গ্রন্থের জন্য থেকে 1913 সালে নোবেল পুরস্কার। এই গীতাঞ্জলি তিনি লেখেন 1910 সালে। 1910 সালে সেই গীতাঞ্জলি কাব্য 1910 সালে প্রকাশ করেন, মানে প্রকাশিত হয়। পরে এটার একটা অনুবাদ বের করেন 1912 সালে। অনুবাদ বলতে ইংরেজি অনুবাদ। সেই অনুবাদের নাম ছিল সং অফ অফারিং। সংস অফ অফারিংস। সংস অফ অফারিংস এই সংস অফ অফারিংস এই গ্রন্থের জন্যই মূলত তিনি নোবেল পুরস্কার লাভ করেন। অনেকে বলে গীতাঞ্জলির জন্য গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন না। হ্যাঁ, কথা আছে, যদি গীতাঞ্জলি অপশনে থাকে, সংস অফ অফারিংসও অপশনে থাকে, তাহলে উত্তর হবে সংস অফ অফারিংস। কিন্তু অপশনে যদি সংস অফ অফারিংস না থাকে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে গীতাঞ্জলি। ক্লিয়ার? অর্থাৎ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ ছিল সংস অফ অফারিংস। সেই ইংরেজি অনুবাদের জন্যই তিনি মূলত 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। সেই ইংরেজি অনুবাদটা বের হয় 1912 সালে, আর গীতাঞ্জলি বের হয় 1910 সালে। এবং এই ইংরেজি অনুবাদ এইটা তিনি নিজেই করেন, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই অনুবাদ করেন, কিন্তু তার ভূমিকাটা লিখে দেন W.B. ইয়েটস। এই ভদ্রলোক সংস অফ অফারিংসের ভূমিকা লিখে দেন। ঠিক আছে, তাহলে এই নোবেল নিয়ে আমরা মোটামুটি জানলাম, রাইট? তাহলে আমরা জানি যে গীতাঞ্জলির জন্য মূলত তিনি নোবেল পান না, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য তিনি মূলত কি নোবেল পেয়েছেন, রাইট? গুড। এখন বিষয়টা হচ্ছে এই এই নোবেলটা কিন্তু আবার চুরি হয়ে যায়। এই নোবেলটা তিনি কুক্ষিগত করে রাখতে পারেন না, সেটা 1904 সালে চুরি হয়ে যায়। অর্থাৎ তিনি যে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন না, ব্রহ্মচর্যাশ্রম, সেই বিদ্যালয় মানে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে অবস্থিত। অর্থাৎ শান্তিনিকেতন থেকে 1904 সালে সেই নোবেলটা চুরি হয়ে যায়। তার মানে এই বোঝা গেল বাঙালি আর ভারতীয় না, সবাই কিন্তু জাতিগতভাবে আমরা এই স্বভাবটা আছে, রাইট? আচ্ছা, তার মানে 1904 সালে তার নোবেলটা কি হয়ে যায়? চুরি হয়ে যায়। তাহলে নোবেল নিয়ে আমরা আজকে পড়লাম। এখন আমরা পড়বো কাব্যগ্রন্থ। হ্যাঁ, কাব্যগ্রন্থ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ। কাব্যগ্রন্থ কোন ধরনের, কোন ছন্দ, না আমরা বলি না স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ, এরকম কোন ছন্দে কোন কাব্যগ্রন্থ রচিত, সেটা কিন্তু অনেক প্রশ্ন হয়। তো আমরা বললাম কবি কাহিনী, যেটা তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল। এই কবি কাহিনী এটা কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ মনে থাকবে। কবি কাহিনী সেটা কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষর ছন্দে রচিত। তারপর আমরা যদি প্রভাত সঙ্গীত আর একটা, এগুলো কাব্যগ্রন্থের নাম। হ্যাঁ, এখন যেগুলো আলোচনা করবো এগুলো কাব্যগ্রন্থের নাম। যদি তার সম্পর্কে কোনো তথ্য জানার থাকে যেগুলো পরীক্ষায় আসে, ওগুলো আমরা এই পাশে লিখবো। তাহলে প্রভাত সঙ্গীত এটা তার কাব্যগ্রন্থ, এবং কবি কাহিনী কাব্যগ্রন্থ। কবি কাহিনী হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত, আর প্রভাত সঙ্গীত সেটা হচ্ছে প্রভাত সঙ্গীতের এখানে আসলে এই মানে ছন্দটা গুরুত্বপূর্ণ না। প্রভাত সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ একটি কবিতা আছে, সেটা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। এটা কবির মানে শুরুর দিকের একটা কবিতা। হ্যাঁ, নির্ঝরের স্বপ্নভঙ্গ। তাহলে আমরা কি দেখলাম? প্রভাত সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে কি নির্ঝরের স্বপ্নভঙ্গ। ওই যে পড়েন নাই, আজি এ প্রভাতের কর। হ্যাঁ, এটা আপনারা শুনে থাকবেন, আজি এ প্রভাত রবির কর, হ্যাঁ পশিল কেমনে না, হ্যাঁ এরকমই ছিল। হ্যাঁ কর, হ্যাঁ ওকে, ঠিক আছে। এই যে কেমনে পশিল প্রাণের পর, হ্যাঁ এরকমই একটা কবিতা, আমি ঠিক মনে করতে পারছি। যাই হোক, তাহলে প্রভাত সঙ্গীত নির্ঝরের স্বপ্নভঙ্গ একটা গুরুত্বপূর্ণ কবিতা এই কাব্যগ্রন্থের। তারপরে আমরা দেখব ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে তার একটা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। হ্যাঁ, পদাবলী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে একটা কাব্যগ্রন্থ আছে। সেই কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা কি জানবো? এটা হলো ব্রজবুলি ভাষায় লেখা, ব্রজবুলি ভাষায়।
তাহলে বানুসিংহ ঠাকুরের পদাবলী, এটা কি ব্রজবুলি ভাষায় লেখা। এখানে কাব্যগ্রন্থ সম্পর্কে বিশেষ তথ্য কিন্তু এই পাশে। তো বানুসিংহ ঠাকুরের পদাবলী এটা কি ব্রজবুলি ভাষায় লেখা, ঠিক আছে, মনে থাকবে। আমার যদি মনে থাকে অবশ্যই আপনার মনে থাকবে। আমি যে পড়াচ্ছি আমার সব মুখস্থ আছে, সুতরাং আমি মনে করছি আপনারা যদি আসলে ভয় পাইলে এগুলো আসলে সম্ভব না, ঠিক আছে। এই ভয়কে জয় করতে হবে, তাহলে বিজয়ের হাসি কি আপনি হাসবেন, ঠিক আছে। পরিশ্রম করলেই সফল হবেন, পরিশ্রম করলেই সফল হবেন। কেউ আপনার সফলতা আপনাকে এনে দেবে না, আপনি পরিশ্রম করবেন, আপনিই সফল হবেন, এবং এই সফলতার ভাগও কেউ নেবে না, ঠিক আছে। নিজের জন্যই আপনি নিজে পরিশ্রম করবেন। আচ্ছা, এখন আমি দেখি বানুসিংহ, তারপর আমরা বলি যদি সোনার তরী, খুব গুরুত্বপূর্ণ একটা কাব্যগ্রন্থ সোনার তরী। এই সোনার তরী বাংলাদেশে তিনি যে আসতেন, শিলাইদহ হয়ে আসতেন, সেখানেই আসলে এই ম্যাক্সিমাম কবিতা তিনি বাংলাদেশে বসে কি রচনা করেছেন। সোনার তরী তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, এবং এই সোনার তরী একটা কবিতাও আছে, সেটা হলো সোনার তরী। তো এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, সেটা তিনি কি করেছেন, ওই কুষ্টিয়ার শিলাইদহে বসে রচনা করেন, এবং সেটা কোন ছন্দে রচিত, সেটা হলো মাত্রাবৃত্ত, মাত্রাবৃত্ত। তাহলে সোনার তরী কাব্যগ্রন্থ কোথায়, কুষ্টিয়ার শিলাইদহে বসে রচনা করেন, এবং সেটা কোন ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে। কোন ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে, মনে থাকবে। তারপর চিত্রা, চিত্রা একটা কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থে একটা গুরুত্বপূর্ণ কবিতা আছে 1400 সাল, 1400 সাল। তিনি বলেছেন না, আজি হতে 100 বছর পরে, কে পড়েছ আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজ হতে 100 বছর পরে। তার মানে তিনি বুঝেছিলেন যে এমন কিছু দিয়ে গেলাম 100 বছরে তোমরা আমরা বলতে পারবে না, ঠিক আছে। 100 বছর পরেও আমার কবিতা কি কৌতূহল ভরে তোমার পড়তেই হবে। তার মানে সে নিজেও বুঝতে পেরেছিলেন যে এমন মাল তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এটা তোমরা কখনো বলতে পারবে না। 100 বছর 200 বছর পরে হলো কি তোমরা সেগুলো কৌতূহল বলে পড়বা। তার মানে চিত্রে কাব্যগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ কবিতা কি 1400 সাল। তারপরে আমরা দেখব কথা ও কাহিনী, কথা ও কাহিনী, মনে থাকবে। কথা ও কাহিনী এটা হচ্ছে, গরম লাগ, ঠিক আছে। তাহলে কথা ও কাহিনী এটা হচ্ছে 2 বিঘা জমির একটি, 2 বিঘা জমি। অনেক সময় আসে কোন কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেই জন্যই মূলত এটা আলোচনা করা। তাহলে কথা ও কাহিনী এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, এটার একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে 2 বিঘা জমি, না। রাজার হস্ত করে চুরি কাঙ্গালের ধন, রাজার হস্ত করে কাঙ্গালের ধনচুরি, না। যার আছে বুড়ি বুড়ি, এরকম একটা কবিতা পড়ছেন আপনারা, যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে কাঙ্গালের ধনচুরি। তাহলে এটা কিন্তু 2 বিঘার একটা। আচ্ছা, এই কবিতার যে বিভিন্ন বিখ্যাত যে উক্তি, বিখ্যাত উক্তি বা বিখ্যাত লাইন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন, কারণ এখানে শত শত কবিতার লাইন আছে, এগুলো আসলে বলে আলোচনা করে শেষ করা যাবে না। তো আপনারা এই কবিতার লাইনগুলো আপনার বাসায় পড়ে নেবেন, ঠিক আছে। তাহলে 2 বিঘা জমি হচ্ছে কথা ও কাহিনী, কথা ও কাহিনীর একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে কি 2 বিঘা জমি। তারপর হচ্ছে স্মরণ। আহা, এই স্মরণ হচ্ছে কবির বিয়োগান্তক একটি কবিতা কাব্যগ্রন্থ, যেটা তার স্ত্রীর মৃত্যুকে স্মরণ করে তিনি লিখেছেন। তার স্ত্রীর মৃত্যুর পর তার স্ত্রীকে স্মরণ করে যে কাব্যগ্রন্থ লিখেছেন তার নাম দিয়েছেন স্মরণ, না। আমাদের সম্রাট সম্রাট শাহজাহান কি বানিয়েছিলেন না, তাজমহল। তো এরকম আসলে অনেকেই অনেক কিছু করে থাকেন। তো যার সাধ্য আছে তিনি করেন, যার সাধ্য নাই তিনি কবরে গিয়ে দোয়া করতে পারেন, এইটুকুই সর্বোচ্চ। তাই হোক, এখন দেখেন স্মরণ, তাহলে স্মরণ হচ্ছে তার স্ত্রীকে, তার স্ত্রীর মৃত্যুকে স্মরণ করে লেখা, এই জন্য এটার নাম স্মরণ, মনে থাকবে। স্ত্রীর বিয়োগে, রাইট, স্ত্রীর মৃত্যুকে স্মরণ করে। তারপর একটা পূরবী, পূরবী কাব্যগ্রন্থ হচ্ছে, এইটা আসলে কাকে উৎসর্গ করে সেটা পরীক্ষায় এসে থাকে। ভিক্টোরিয়া ওকাম্পা একজন আর্জেন্টাইন কবি, একজন আর্জেন্টাইন কবি, ভিক্টোরিয়া ওকাম্পা, ওকাম্পা, ভিক্টোরিয়া ওকাম্পা একজন আর্জেন্টাইন কবি, তাকে উৎসর্গ করে তিনি একটি কবিতা মানে কাব্যগ্রন্থ লেখেন, সেটা হলো পূরবী। আর এই ভিক্টোরিয়া ওকাম্পা কি আর্জেন্টাইন কবি, এবং তাকে তিনি বিজয়া বলে ডাকতেন, বিজয়া। অনেকে ধারণা করে থাকেন এই ভিক্টোরিয়া ওকাম্পার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক বলতে আপনারা যেটা বুঝছেন সেটাই, আমি খুব সহজ সরল মানুষ, আমি এত কিছু বুঝি না, আপনারা যেটা বুঝে নেন, ঠিক আছে। বিজয়া, ওকে, ভিক্টোরিয়া ওকাম্পা তাকে উৎসর্গ করে তিনি একটি কবিতা লেখেন পূরবী। কবিতা মানে কাব্যগ্রন্থ, রাইট, ওটাকে উৎসর্গ করেন, রাইট। এখন আমরা দেখবো পুনশ্চ, এটাও একটা কাব্যগ্রন্থ, পুনশ্চ। হ্যাঁ, পুনশ্চ এটার একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে তীর্থযাত্রী, তীর্থযাত্রী। পুনশ্চ কাব্যগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ কবিতা কি তীর্থযাত্রী।
তো এই তীর্থযাত্রী এটাতে তিনি মূলত টি.এস. এলিয়ট, হ্যাঁ, টি.এস. এলিয়টের একটি কবিতা ছিল যে আহ, হুম হ্যাঁ দ্য জার্নি অফ দ্য, হ্যাঁ এটাই মনে পড়েছে, দ্য জার্নি অফ দ্য ম্যাজাই। হ্যাঁ, তাহলে পুনশ্চ একটা কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের একটি কবিতা হচ্ছে তীর্থযাত্রী। সেই তীর্থযাত্রী কবিতাটা মূলত দ্য টি.এস. ইলিয়ট দ্য জার্নি অফ দ্য ম্যাজাই। দ্য জার্নি অফ দ্য ম্যাজাই হচ্ছে টি.এস. ইলিয়টের একটা ইংরেজি কবিতা। সেই ইংরেজি কবিতার অনুকরণে তিনি মূলত এই কবিতাটা লেখেন। তো এখানে একটা কথা হলো যে, অর্থাৎ আমরা এই ধরনের যারা বড় বড় সাহিত্যিক আছেন তাদের ক্ষেত্রে আমরা বলি যে তারা কি প্রভাবিত হয়েছেন, অমুকের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। তো আমরা বলবো অর্থাৎ টি.এস. ইলিয়টের দ্বারা তিনি প্রভাবিত হয়ে বা তার এই কবিতার দ্বারা তিনি প্রভাবিত হয়ে তীর্থযাত্রী রচনা করেন। এখন যেহেতু তারা বিখ্যাত লোক, তাদের ক্ষেত্রে আমরা বলবো প্রভাবিত হয়েছেন। কিন্তু আমাদের মতো চদুমধু যারা আছি আর কি, ঠিক আছে, আমরা যদি এটা করি আমাদের নিশ্চয়ই বলবো যে চুরি করেছে। যদি আপনি লিখেন আপনাকেও বলবো তুমি চুরি করেছো না। কিছুদিন আগে যেরকম আমাদের ওর নাম কি ছিল, সাস্টের যে আমাদের ডক্টর জাফরুল্লাহ না, আমরা বইমেলার একটু কিছুদিন আগেই যে তিনি চুরি করেছেন বলে একটা অপবাদ দেওয়া, অপবাদ না আসলেই সেটা সত্য ছিল। যাই হোক, এখন এই ধরনের লেখকদের ক্ষেত্রে আমরা বলি কি তিনি চুরি করেছেন, কিন্তু এই ধরনের বড় বড় সাহিত্যিক যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা বলি কি তিনি প্রভাবিত হয়েছেন। যেরকম আরেকটা বিষয় আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে আমাদের জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত, এই যে সুর আমার সোনার বাংলা, এই যে সুরটা, এই সুরটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বাউল সঙ্গীত শিল্পী গগন হরকারার কোথায় পাবো আমি তারে, কোথায় পাবো আমি তারে, কোথায় পাবো আমি তারে, এরকম একটি বাউল সঙ্গীত যেটা শিল্পী হচ্ছেন গগন হরকরা। সেই গগন হরকরার সুর নকল করে তিনি মূলত আমার সোনার বাংলা সুরটা নিয়েছেন। তো এখন আমরা বলবো ওই সুরের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন, চুরি করেছেন বা নকল করেছেন আমরা বলবো না। হ্যাঁ, যেহেতু তারা বিখ্যাত ব্যক্তি, তারা কি করেছেন, প্রভাবিত হয়েছেন, রাইট। মানে শব্দ চয়নের ক্ষেত্রে মানে একটু গুরুত্ব দেব, কারণ তারা অনেক বড় লোক, তারা অনেক কিছু লিখে ফেলছেন, তো তাদের ক্ষেত্রে চুরি বিষয়টা যায় না, তারা প্রভাবিত হয়েছেন। আচ্ছা, পুনশ্চ গেল, তাহলে পুনশ্চর যে তীর্থযাত্রী সেটা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে কি টি.এস. এলিয়টের দ্য জার্নি অফ দ্য ম্যাজাই, সেটার একটা কি মানে একটা কপি বা কুকি, সেটা আলাদা বাংলা ভার্সন আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন শেষ লেখা মূলত এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রকাশ করতে পারেন না, তিনি মৃত্যুর পরে আসলে শেষে কিছু কবিতা লিখেছিলেন, সেই কবিতাগুলো নিয়ে মূলত কাব্যগ্রন্থ হয়, সেটার নাম হলো শেষ লেখা, শেষ কাব্যগ্রন্থ। শেষ লেখা মানে কি শেষ কাব্যগ্রন্থ, যেটা তিনি প্রকাশ করতে পারেন না, তার মৃত্যুর পরে তার পরিবারের অন্য যারা আছেন বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা প্রকাশ করেন। তো শেষ লেখা হচ্ছে তার শেষ কাব্যগ্রন্থ। হ্যাঁ, তারপরে আছেন মানসী, খুবই গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ মানসী। এই মানসী, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই মানসী সম্পর্কে বলছেন যে অবশেষে কবির সাথে একজন শিল্পী এসে যোগ দিলেন। মানে এতদিন যা লিখছি এত শুধু একজন কবি ছিল, কিন্তু মানসী যেটা লিখলাম এখানে শুধু কবিই না, কবির সাথে একজন শিল্পী এসে যোগ দিলেন, মানে একজন শৈল্পিক সত্তা তিনি প্রকাশ করতে পেরেছেন। শিল্পী এবং কবির সমন্বয়ে, মানে তিনি নিজেও স্যাটিসফাইড ছিলেন এটা লিখে, এতটাই স্যাটিসফাইড ছিলেন যে তিনি নিজেই লিখছেন যে কবির সাথে একজন শিল্পী এসে যোগ দিলেন। তাহলে মানসী না, তাহলে মানুষই এটা, এ সম্পর্কে আর কিছু জানতে হবে না, মানুষই এটা তার একটা কাব্যগ্রন্থ, এটা জানলেই হবে, রাইট। এখন আসেন উপন্যাস, ঠিক আছে, উপন্যাস। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো আসলে অনেক উপন্যাস লিখেছেন, যে উপন্যাস পড়ে পড়ে আপনারা বড় হয়েছেন, না আমরা অনেক উপন্যাস পড়েছি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু উপন্যাস নিয়ে অনেক প্রশ্ন, উপন্যাসের চরিত্র, উপন্যাসের বিষয়বস্তু, এবং কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস, শুধু রবীন্দ্রনাথ না অন্যান্য লেখকদের ক্ষেত্রেও হয় যে এটা কোন লেখকের উপন্যাস, তাই না, অথবা এটার বিষয়বস্তু কি। তো এই ধরনের প্রশ্ন আমরা আজকে সলভ করবো, দেখেন। আচ্ছা, প্রথমে আলোচনা করি যেটা নিয়ে কনফিউশন তৈরি হয়, মানে শেষের কবিতা, যদিও এর সাথে একটা কবিতা যুক্ত আছে কিন্তু এটা কিন্তু একটা উপন্যাস, অনেকেই এটা কনফিউজ হয়ে যায়। শেষের কবিতা মানে কিন্তু কোনো কবিতা না, শেষের কবিতা কিন্তু একটা উপন্যাস। রবীন্দ্রনাথের একটা উপন্যাস হলো শেষের কবিতা, যেটাকে আমরা বলি কাব্যধর্মী উপন্যাস। কাব্যধর্মী উপন্যাস, সেটা কোন ধরনের উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস। ওকে, শেষের কবিতা কি তার একটা কাব্যধর্মী উপন্যাস। তারপর আমরা যে বলি রাজর্ষি, আচ্ছা, এই যে উপন্যাস মুখস্থ করার ক্ষেত্রে অনেকে আপনাকে বলবে, মানে বলে কৌশল বলতে তারা অনেক ছড়া ছন্দ দেয়, আসলে পরীক্ষার হলে ছড়া পড়ার সময় থাকে না, ঠিক আছে। আপনি
লেখক মানে সাহিত্যিক আছে কতজন, একাধিক, মানে গুণে শেষ করা যায় মানে অন্তত হ্যাঁ 10-12 জন যারা আছেন মানে খুবই গুরুত্বপূর্ণ। তো তাদেরটা যদি আপনি মানে উপন্যাসের একটা ছড়া মুখস্থ করেন, কাব্য একটা ছড়া মুখস্থ করেন, এটা কি ভাই পরীক্ষার হলে সম্ভব? তো বারবার বারবার পড়লেই কি এটা মানে এই যে আমি কি ছড়া পড়ে পড়ে আপনাকে বলছি, মোটেও না। কারণ বারবার পড়ার পরেই কি এটা মুখস্থ হয়ে যায়। সুতরাং এই ছড়া পড়া এটা আমার মনে হয় একটা বোগাস থিং, ঠিক আছে? এই ছড়া মরার দিকে যাইয়েন না, তাইলে ঝামেলায় পড়বেন। কারণ এতগুলো ছড়া মুখস্থ রাখা যে কষ্টকর, তার থেকে আমার মনে হয় বারবার রিভিশন দিলে এমনি মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? কারণ এটা ছড়া মুখস্থ করা কিন্তু আলাদা একটা পেইন। ওকে, তাহলে দেখেন শেষের কবিতা একটা কাব্যধর্মী আর রাজর্ষি। তাহলে রাজর্ষি সম্পর্কে আমরা কি জানবো? রাজর্ষি সম্পর্কে আমরা জানবো এটা একটি ঐতিহাসিক, রাজর্ষি কি একটি ঐতিহাসিক উপন্যাস। হ্যাঁ, শেষের কবিতাটা কাব্যধর্মী উপন্যাস, রাজর্ষি একটা কি ঐতিহাসিক উপন্যাস। আমি কি একটু দ্রুত কথা বলছি? অনেক শুভাকাঙ্ক্ষী বলছেন ধীরে কথা বলে ভালো হয়, তো ধীরে বলার চেষ্টা করছি। আসলে দ্রুত কথা বললে হয় কি, মানে ভিডিওটা সাইজটা একটু মানে ডিউরেশনটা একটু কম হয়, তারপর ভিডিও ফাইল সাইজটাও একটু ছোট হয় যাতে আপলোড করতে সহজ হয়। কিন্তু আস্তে আস্তে কথা বললে কি ভিডিও ডিউরেশনটা বেড়ে যায়, ভিডিও সাইজ বেড়ে যায়, হ্যাঁ ফাইল সাইজটা বেড়ে যায়। দ্যাটস ওয়াই, কারণ আমি রেকর্ডিং করছি কিন্তু 108 কি, হ্যাঁ 1080, হ্যাঁ ঠিক আছে, 1080 এবং 60 FPS এ রেকর্ড হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে ফাইল সাইজ আসলে কত হয়ে যায়। সো রাজর্ষি দেখেন, তাহলে রাজর্ষি এটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। তারপর আমরা যদি বলি নৌকা ডুবি, এটা একটা উপন্যাসের নাম, নৌকা ডুবি, রাইট? এটা হচ্ছে একটা সামাজিক উপন্যাস। নৌকা ডুবি এটা কি সামাজিক উপন্যাস, মনে থাকবে? নৌকা ডুবি একটি সামাজিক উপন্যাস। রাজর্ষি হলো ঐতিহাসিক উপন্যাস, নৌকা ডুবি হচ্ছে কি একটি সামাজিক উপন্যাস। তারপরে আসেন আমরা যদি বলি ঘরে বাইরে, ঘরে বাইরে, ঘরে বাইরে হচ্ছে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে একটি উপন্যাস, স্বদেশী আন্দোলন। ওকে, এই স্বদেশী আন্দোলন ঘরে বাইরে চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে লিখি এটা একটা স্বদেশী আন্দোলন নিয়ে রচিত, স্বদেশী, স্বদেশী আন্দোলন। এবং এটার চরিত্র কি, চরিত্র চরিত্র হচ্ছে নিখিলেশ, বিমলা, আর একজন হচ্ছে সন্দীপ। তাহলে আমাদের ঘরে বাইরে উপন্যাস এটা হলো স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে, সেটার চরিত্র হচ্ছে নিখিলেশ, বিমলা, সন্দীপ। এটা একটা ত্রিভুজ প্রেমের গল্প এখানে দেখানো হয়েছে। ত্রিভুজ প্রেমের গল্পটা বুঝছেন? এই যে ধরেন একটা ত্রিভুজ, ঠিক আছে, এখানে একজন উইমেন থাকবে যাকে আসলে যিনি আসলে খেলা করবেন এই দুজনের সাথে। এখানে আমি দিলাম, এখানে একজন বয় থাকবে, এখানে একজন বয় থাকবে, ঠিক আছে, আর এখানে একজন উইমেন মানে ফিমেল থাকবে। ওকে, বয় যেহেতু লিখছি আমরা ফিমেল লিখি। হ্যাঁ, এই হলো ত্রিভুজ প্রেমের গল্প, মানে এই একজনকে কেন্দ্র করে এই দুইজনেই পেতে চায় ঠিক আছে, বা এই একজনে কি দুইজনকে নিয়ে ছলনা করে বা খেলা করে, রাইট? কাউকেই বলে না যে আমি তোমার, সবাই বলে আমি দুইজনার ঠিক আছে, এও বলে আমি দুইজনার। তো সবাই জানে, এও জানে এ তার, এও জানে তার, কিন্তু সে আসলেই কার এটা কিন্তু আসলে সে ছাড়া কেউ জানে না। আসলে এই সম্পর্কেও যদি আপনার কোর্স চান আমি দিতে পারবো, সমস্যা নেই, বিস্তারিত আলোচনা করতে পারবো ঠিক আছে, এই বিষয়ে আমি ভালোই মোটামুটি জ্ঞান রাখি। তো এই উপন্যাসটা যারা পড়ছেন বা আমিও পড়ছি ইনক্লুডিং মি, যারা যারা পড়ছেন আশা করি আপনারা রিলেট করতে পেরেছেন। ওকে, তো ঘরে বাইরে এটা কি স্বদেশী আন্দোলন, এটার চরিত্র নিয়ে আমরা পড়লাম, রাইট? এখন আমরা দেখব আরো কিছু, সেটা হচ্ছে চতুরঙ্গ নামে। আচ্ছা, এখানে জায়গা সংকুলন হচ্ছে না নিচ্ছে, চতুরঙ্গ, ঠিক আছে, চতুরঙ্গ। চতুরঙ্গ কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, সেটা হলো সাধু ভাষায় রচিত সর্বশেষ। রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় সাধু ভাষায় কিন্তু সবকিছু রচনা করতেন, পরে প্রমোদ চৌধুরীর অনুপ্রেরণায় তিনি কিন্তু পরে চলিত ভাষা ব্যবহার করা শুরু করেন। তো সাধু ভাষায় তার রচিত সর্বশেষ হচ্ছে চতুরঙ্গ, মনে থাকবে, সাধু ভাষায় রচিত তার সর্বশেষ উপন্যাস কি, চতুরঙ্গ। তাহলে চতুরঙ্গ গেল যোগাযোগ, যোগাযোগ, তাহলে যোগাযোগ হচ্ছে একটা সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস, সামাজিক মনস্তাত্ত্বিক, সামাজিক সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস, মনে থাকবে। যোগাযোগ হচ্ছে কি, এটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ চরিত্র প্রায় পরীক্ষায় এটা এসে থাকে। চরিত্র হচ্ছে মধুসূদন কুমুদিনী, মধুসূদন কুমুদিনী, মধুসূদন কুমুদিনী, দুইজন, হ্যাঁ কুমুদিনী। তাহলে যোগাযোগ হচ্ছে একটা সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস, আর চরিত্র হচ্ছে কি মধুসূদন কুমুদিনী। মধুসূদন কুমুদিনী কার চরিত্র? যোগাযোগের চরিত্র। এখন এই চরিত্রগুলো আসলে এইভাবে মুখস্থ রাখা খুব কঠিন হবে, একবার দেখলেই আপনার চরিত্র মুখস্থ হবে না, বারবার পড়লে চরিত্রগুলো মুখস্থ হয়ে যায়, রাইট? এখন আসেন দুই বোন,
দুই বোন তার একটি উপন্যাস, সেটা হলো শর্মিলা উর্মিলা। শর্মিলা উর্মিলা দুই বোন, তার উপন্যাস। সেই দুই বোনের চরিত্রে কে ছিলেন? শর্মিলা উর্মিলা। তার দুই বোন একটা উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট যে উপন্যাস, সেই উপন্যাসটা মূলত কি ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক, ঐতিহাসিক। ওকে, তাহলে বউ ঠাকুরানীর হাট উপন্যাসটা কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস। তারপর আর একটা হচ্ছে চোখের বালি। আহা, খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, সবার পড়া দরকার। চোখের বালি বিধবার প্রেম নিয়ে একটা উপন্যাস, বিধবার প্রেম। হ্যাঁ, চোখের বালি কি একটি উপন্যাস, যেটাকে আমরা বলবো মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস। উপন্যাসের এরকম ধরন আসে, এটা কোন শ্রেণীর উপন্যাস, ঠিক আছে? এই জন্য বারবার বলছি গুরুত্বপূর্ণ। চোখের বালি বিধবার প্রেম নিয়ে লেখা, সেটা কি ধরনের উপন্যাস? মনস্তাত্ত্বিক উপন্যাস। সেটা কোন ধরনের উপন্যাস? মনস্তাত্ত্বিক উপন্যাস। এটার চরিত্র কি? এটা চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মহেন্দ্র, বিনোদিনী, বিহারী। বিহারী, ওকে। মহেন্দ্র, বিনোদিনী, বিহারী। চরিত্র কি চোখের বালির? চোখের বালি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, যার চরিত্র হচ্ছে মহেন্দ্র, বিনোদিনী, বিহারী। মহেন্দ্র, বিনোদিনী, বিহারী। আশা করি মুখস্থ থাকবে এখন থেকে, আর ভুলবেন না। হ্যাঁ, এই ভিডিও দেখে পড়াশোনা করা কিন্তু খুব একটিভ। একই সাথে আপনি শুনছেন, একই সাথে আপনি দেখছেন, এবং এই ভিডিওটা বারবার দেখতে পারবেন। মোবাইলে আপনি আপনি অযথা সময় নষ্ট করেন। সুতরাং অযথা সময়টা আপনি, অনেকেই আছে মানে অভ্যাস হয়ে গেছে যে মোবাইল না টিপলে আসলে পেটের ভাত হজম হয় না। মানে মোবাইলে একটু টিপলে কি খুব ভালো, মানে শান্তি, মানে একদম রিল্যাক্স ফিল করে। তো যারা মোবাইলে নিয়েই মানে অভ্যস্ত, যে মোবাইল ছাড়তেই পারেন না একেবারে, তো তারা ভিডিও দেখে দেখে সময় নষ্ট করতে পারেন। আপনার মোবাইল টেপার যে একটা মানে অর্গাজমের একটা মজা, ঠিক আছে? তো ওই ফিলটাও পাচ্ছেন, পাশাপাশি কি করতে পারছেন, আপনার পড়াশোনাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা শেষ উপন্যাস নিয়ে আলোচনা করব, এটা হলো গোরা। গোরা উপন্যাস। গোরা উপন্যাস হলো, এটাকে আমি বলবো এটা একটা রাজনৈতিক উপন্যাস। এটা কি একটা রাজনৈতিক উপন্যাস, গোরা। হ্যাঁ, গোরার চরিত্রেও আবার গোরা থাকবে। তো গোরা হচ্ছে একটা রাজনৈতিক উপন্যাস। গোরা কি একটা রাজনৈতিক উপন্যাস। তাহলে উপন্যাস শেষ, ঠিক আছে? এখন আমরা বলবো নাটক। নাটক, এই নাটকের মধ্যে ধরন আছে, কিছু আছে রূপক ও সাংকেতিক নাটক বলা হয়, ঠিক আছে? কিছু আছে আপনার গীতিনাট্য, এই ধরনের। আসলে কিছু আছে আপনার নৃত্যনাট্য। সেই নাটকে এই ধরনের প্রশ্ন হয় যে গীতিনাট্য নাকি না, এই তারপর কি ওটাকে বললাম, হ্যাঁ, গীতিনাট্য। তারপরে আর একটা হচ্ছে নৃত্যনাট্য। নৃত্যনাট্য, গীতিনাট্য নাকি রূপক ও সাংকেতিক নাট্য। তাহলে আমরা আজকে পড়বো, সবগুলোই পড়বো আমরা, রূপক ও সাংকেতিক নাটকে। শুধু ধরনগুলো পড়লে হবে যে কোনটা কোন ধরনের নাটক, ঠিক আছে? রূপক ও সাংকেতিক নাটক। তাহলে রূপক ও সাংকেতিক নাটক কি কি থাকতে পারে? একটা হলো ডাকঘর। সবগুলো নাটকও জানা দরকার, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষা এইভাবে আসে যে নিচের কোনটি রবীন্দ্রনাথের একটি নাটক, এইভাবে প্রশ্ন হয়। অথবা যে এই নাটকটি কোন শ্রেণীর নাটক। তাহলে রূপক ও সাংকেতিক নাটক হচ্ছে ডাকঘর। তারপর আরেকটা হচ্ছে কালের যাত্রা। কালের যাত্রা, হ্যাঁ, ডাকঘর, কালের যাত্রা। আর একটা হচ্ছে জমের দেশ। জমের দেশ, হ্যাঁ, এগুলো হলো কি রূপক ও সাংকেতিক নাটক। রূপক ও সাংকেতিক নাকি ডাকঘর, কালের যাত্রা, জমের দেশ। মনে থাকবে, রূপক ও সাংকেতিক। এখন আমরা নৃত্যনাট্য আছে কিছু, নৃত্য নাট্য। নৃত্যনাট্য বললাম না, কিছু আছে নৃত্যনাট্য, রূপক ও সাংকেতিক নাটক, কিছু আছে গীতিনাট্য। তো নৃত্যনাট্য হচ্ছে, যদি আমি বলি, চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা, হ্যাঁ, চিত্রাঙ্গদা এবং কি নটির, হ্যাঁ, নটির পূজা। নটির পূজা, চণ্ডালিকা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি নৃত্যনাট্য। নৃত্যনাট্য কি চিত্রাঙ্গদা, নটির পূজা, চণ্ডালিকা। চণ্ডালিকা নৃত্যনাট্য, ঠিক আছে? নৃত্যনাট্য। তারপরে আছেন গীতিনাট্য। গীতিনাট্য, গীতিনাট্য হচ্ছে একটা হলো বসন্ত, যেই নাটকটা তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন, বসন্ত। গীতিনাট্য কি বসন্ত। গীতিনাট্য কি বসন্ত, একটি কি গীতিনাট্য, ঠিক আছে? এটা জানলেই হবে। আর হলো প্রহসন। কিছু প্রহসন লিখেছিলেন, নাটকের চ্যাপ্টার শেষ, এখন কিছু প্রহসন। প্রহসনের একটা হলো বৈকুণ্ঠের খাতা। বৈকুণ্ঠের খাতা। আরটা হলো চিরকুমার,
ঠিক আছে, চিরকুমার সভা। চিরকুমার সভা বৈকুণ্ঠের খাতা, এটা কোন শ্রেণীর নাটক? প্রহসনমূলক নাটক। কোন শ্রেণীর নাটক? প্রহসনমূলক নাটক, মনে থাকবে। বৈকুণ্ঠের খাতা বা চিরকুমার সভা কোন শ্রেণীর নাটক? প্রহসনমূলক নাটক। আরো কিছু নাটক আছে, সেই নাটকটাকে যদি আমরা বলি বিসর্জন। বিসর্জন একটা তার নাটকের নাম, সেটা কোন ছন্দে? অমিত্রাক্ষর ছন্দে রচিত। অমিত্রাক্ষর ছন্দে রচিত, মনে থাকবে। বিসর্জন কি নাটক? অমিত্রাক্ষর। বিসর্জন একটা নাটক, সেটা কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষর ছন্দে। অমিত্রাক্ষর ছন্দ। আর একটা হলো রক্তকরবী। রক্তকরবী, রক্তকরবী একটা নাটক, সেটা হলো সাংকেতিক নাটক। একটা হলো রূপক ও সাংকেতিক, একই সাথে রূপক ও সাংকেতিক, কিন্তু এটা শুধু সাংকেতিক। রূপক ও সাংকেতিক কি ছিল মনে আছে? রূপক ও সাংকেতিক নাটক ছিল, যেরকম আমরা বলি, বা ওই যে ডাকঘর ছিল না, ডাকঘর, তারপরে আপনার ছিল কালের যাত্রা, তাসের দেশ। ডাকঘর, কালের যাত্রা, তাসের, রূপক ও সাংকেতিক। আর রক্তকরবী এটা কি? শুধু সাংকেতিক। রক্তকরবী এটা কি? শুধু সাংকেতিক নাটক। আর বিসর্জন হচ্ছে অমিত্রাক্ষর। এই ছিল আজকে নাটক নিয়ে আলোচনা। ছোট গল্প, আয় হায়, ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথকে। ছোট গল্প থেকে কি ধরনের প্রশ্ন হয়? ছোট গল্প থেকে প্রশ্ন হয় শুধুমাত্র চরিত্র নিয়ে, যে অমুক গল্পের চরিত্র কি। ছোট গল্প আসতে পারে রবীন্দ্রনাথের নিচের কোনটি রবীন্দ্রনাথের ছোট গল্প, অথবা আসতে পারে যে এরকম যে এই ছোট গল্পের চরিত্র কি। ঠিক আছে, তো এটা আমরা আজকে দেখব। ছোট গল্প থেকে যা লিখবো সবাই রবীন্দ্রনাথের ছোট গল্প, এবং ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথকে। তো ছোট গল্পের চরিত্র লিখবো। ওকে, চরিত্রগুলো অনেক পরীক্ষায় আসে। একটা হলো সমাপ্তি। সমাপ্তি, সমাপ্তির চরিত্র হচ্ছে মৃন্ময়ী। মৃন্ময়ী, ওকে, মৃন্ময়ী। মৃন্ময়ী হচ্ছে সমাপ্তির চরিত্র, মনে থাকবে, মৃন্ময়ী। তারপর হচ্ছে নষ্টনীড়। নষ্টনীড়, এটার চরিত্র হচ্ছে কি? চারু। চারু, নষ্টনীড় একটা ছোট গল্প, সমাপ্তি একটা ছোট গল্প। এই পাশে যা থাকবে সব ছোট গল্প, এই পাশে যা থাকবে সেটা কি? চরিত্র। তাহলে নষ্টনীড় এটা কি? চারু। চারু, রয় রস্যু, চারু। নষ্টনীড়ের চরিত্র কি? চারু, মনে থাকবে, চারু। এক রাত্রি, এক রাত্রি একটা ছোট বড়, এটা হলো সুরবালা। এক রাত্রি সুরবালা, এক রাত্রি সুরবালা। তারপর হলো ছুটি। ছুটির চরিত্র ফটিক। ছুটি, এটার চরিত্র কি? ফটিক। ছুটি, ফটিক। ছুটি, ফটিক। তারপর হচ্ছে হৈমন্তী। হৈমন্তী গল্পটা আপনারা সবাই পড়েছেন না? হৈমন্তী, হৈমন্তী কি? হৈমন্তী নিজে, আর একটা হলো অপু। হৈমন্তী আর একজন কি? অপু। হৈমন্তী গল্পের চরিত্র ছুটি, ফটিক, এক রাত্রি সুরবালা। অপরাজিতা গল্প পড়েছেন। অপরাজিতা কি ছিল? অনুপম আর কল্যাণী। অনুপম, কল্যাণী না? এই তো জায়গা পাইয়াছি না শেষ পর্যন্ত। হ্যাঁ, তো যাই হোক, যৌতুক প্রথা নিয়ে যে নাটকটা ছিল, ওই সরি, ছোট গল্পটা ছিল। তো এই হৈমন্তী, হৈমন্তী। অপরাজিতা, অপরাজিতা কি ছিল? অনুপম, অনুপম না, আর হলো কল্যাণী। আচ্ছা, গুড। এই তো আরো কিছু গল্প আছে, সেগুলো ওই পোস্টমাস্টার আছে, যেরকম একটা, আমি একটু জায়গা নেই। পোস্ট মাস্টার, ওকে, পোস্ট মাস্টার। পোস্টমাস্টার হলো রতন। রতন, পোস্টমাস্টার রতন। পোস্টমাস্টার কি? রতন, মনে থাকবে। তারপর হচ্ছে দেনা। দেনা পাওনা একটা নাটক আছে। দেনা পাওনা চরিত্র দরকার নাই। দেনা পাওনা হচ্ছে তার প্রথম সফল ছোট গল্প। প্রথম সফল ছোট গল্প কি? দেনা পাওনা। দেনা পাওনা, প্রথম সফল বা প্রথম সার্থক ছোট গল্প কি? দেনা পাওনা, মনে থাকবে। প্রথম সফল বা প্রথম সার্থক ছোট গল্প কি? দেনা পাওনা। ওকে, পোস্টমাস্টার কি? পোস্টমাস্টার চরিত্র কি? রতন। পোস্টমাস্টার চরিত্র কি? রতন। খোকা বাবুর প্রত্যাবর্তন, রায়চরণ। খোকা বাবুর প্রত্যাবর্তন, খোকা বাবুর প্রত্যাবর্তন, এটা হলো কি? রায়চরণ। রায়চরণ। খোকাবাবুর প্রত্যাবর্তন, এটার চরিত্র কি? রায়চরণ। রায়চরণ, মনে থাকবে। খোকাবাবুর প্রত্যাবর্তন, এটার চরিত্র কি? রায়চরণ। রায়চরণ। কাবলিওয়ালা একটা ছোট গল্প আছে। কাবলিওয়ালা, ঠিক আছে। রহমত খুকি। কাবলিওয়ালা, কাবলিওয়ালা, এটা কি? রহমত খুকি। একমাত্র মুসলিম চরিত্র, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র মুসলিম চরিত্রের ছোট গল্প কি? কাবলিওয়ালা, যার চরিত্র কি? রহমত খুকি, মনে থাকবে। এটা কিন্তু অনেক সময় আসে। কাবলিওয়ালা একমাত্র ছোট গল্প যেটা চরিত্র কি? মুসলিম চরিত্র। তাহলে কাবলিওয়ালা চরিত্র কি? রহমত খুকি। রহমত খুকি, মনে থাকবে। ওকে, তারপরে যদি বলি শাস্তি। শাস্তি হচ্ছে চন্দরা। চন্দরা, শাস্তি চন্দ্ররা। শাস্তি কি? চন্দ্রা, মনে থাকবে। শাস্তি চন্দ্ররা। আচ্ছা,
তারপর তার দুটি অতিপ্রাকৃত গল্প আছে, অতিপ্রাকৃত গল্প, এটা অনেক পরীক্ষায় আছে। অতিপ্রাকৃত গল্প, অতিপ্রাকৃত গল্প, অতিপ্রাকৃত গল্প, ঠিক আছে। অতিপ্রাকৃত গল্প তার দুইটি, কি কি? একটা হলো ক্ষুদিত পাষাণ, ক্ষুদিত পাষাণ। হাতের লেখা একটু স্পষ্ট হলেও আপনারা যত শুনছেন আপনারা বুঝে নেবেন। আজকে একটু মার্কারের প্রবলেম করতেছে, সো যাই হোক। এখন ক্ষুদিত পাষাণ, তাহলে ক্ষুদিত পাষাণ একটা কি, তার ছোট গল্প, যেটাকে আমরা বলি অতিপ্রাকৃত গল্প, যেটার চরিত্র মেহের আলী, মেহের আলী, মেহের আলী। আরেকটা হচ্ছে জীবিত মৃত, জীবিত মৃত, জীবিত মৃত, যেটার কি হচ্ছে কি, ওকে। তাহলে এই ছিল খোদিত পাষাণ তার মেহের আলী, আর জীবিত মৃত সেটার চরিত্রটা আসলে আমার মনে করতে পারছি না, সরি। তো যাই হোক, এখন খোদিত পাষাণ অপশন দেখলে হয়তো আমার মনে পড়বে। তো খোদিত পাষাণ আর জীবিত মৃত তার অতিপ্রাকৃত গল্প। তো খোদিত পাষাণের চরিত্র কি, মেহের আলী, মেহের আলী, মেহের আলী, ঠিক আছে। এখন আমরা দেখব কিছু প্রবন্ধ, ঠিক আছে, একদম সর্বশেষ না, প্রবন্ধ আলোচনা করেই আমরা তাকে সুন্দর করে মেরে ফেলবো, ঠিক আছে। অপারেশন সাকসেসফুল হোক আর যাই হোক, আমরা তাকে মেরে ফেলতে বাধ্য এখানে, ঠিক আছে, যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন। তো এখানে আসলে তাকে বেঁচে রাখাটা আসলে বেয়াদবির পর্যায়ে পড়ে। সো আমরা প্রবন্ধ নিয়ে আলোচনা করি। প্রবন্ধ যদি বলি তাহলে কি, কালান্তর একটা প্রবন্ধ, হ্যাঁ, তারপরে আপনার পঞ্চভূত একটা প্রবন্ধ, হ্যাঁ, বিবিধ বিবিধ প্রসঙ্গ একটা প্রবন্ধ, হ্যাঁ, যেটা তার প্রথম প্রবন্ধ ছিল, বিবিধ প্রসঙ্গ। তাহলে কালান্তর একটা প্রবন্ধ কার, রবীন্দ্রনাথের। তারপর পঞ্চভূত, তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে, নিচের কোনটি রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ, নিচের কোনটি রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ। তাহলে যাই হোক, বিবিধ প্রসঙ্গ রবীন্দ্রনাথের, পঞ্চভূত রবীন্দ্রনাথের, কালান্তর কি রবীন্দ্রনাথের, ওকে। তাহলে প্রবন্ধ শেষ। এখন তিনি কিছু ভ্রমণ কাহিনী লিখেছিলেন, ভ্রমণ কাহিনী, ভ্রমণ কাহিনী, রাইট। ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনা করব, কারণ এই ভ্রমণ কাহিনী থেকে কিন্তু একাধিক প্রশ্ন হয়। ভ্রমণ কাহিনী হচ্ছে একটা ইউরোপ, ইউরোপ, তিনি যেভাবে বানান লিখেছেন আমরা সেভাবে লেখো। ইউরোপ, এটা অন্তস্তিয়া, এটা রস্য করে আছে, হ্যাঁ। ইউরোপ, ইউরোপ মানে ইউরোপ প্রবাসীর, ইউরোপ প্রবাসীর পত্র, হ্যাঁ, ইউরোপ প্রবাসীর পত্র। তারপরে আটটা লেখছেন জাভা, হ্যাঁ, জাভা যাত্রীর পথ, জাভা যাত্রীর পত্র, হ্যাঁ। আরেকটা লিখছেন জাপান যাত্রী, জাপান যাত্রী। আরেকটা লিখছেন রাশিয়ার চিঠি, রাশিয়ার চিঠি। তার মানে তার তিনটি ভ্রমণ কাহিনী আছে। একটা হলো ইউরোপ প্রবাসীর পত্র, জাভা যাত্রীর পথ, জাপান, ও চারটা, চারটা, হ্যাঁ, ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রীর পথ, আর একটা হলো জাপান যাত্রী, আর একটা রাশিয়ার চিঠি। এগুলো কি তার একটা ভ্রমণ কাহিনী নিয়ে লেখা, ওকে। তারপরে আমরা দেখব কিছু পত্র সংকলন তিনি করেছেন। পত্র সংকলন কিন্তু ইন্টারেস্টিং অনেক ব্যাপার আছে এখানে, হ্যাঁ। পত্র সংকলন, আচ্ছা। তা পত্র সংকলন কি, একটা হলো ছিন্নপত্র, যেখানে মোট ছিন্নপত্র, ঠিক আছে, সেখানে 150-র উপরে কিন্তু পত্র সংকলন তিনি করেছিলেন, 150-র উপরে, হ্যাঁ। এই যে ছিন্নপত্র তার একটা পত্র সংকলন, সেই পত্র সংকলনের একাধিক পত্র তিনি তার ভ্রাতুষ্পুত্রী মানে তার ভাইয়ের কন্যা ইন্দিরা দেবীকে কেন্দ্র করে বা ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লিখেছেন বা তাকে পাঠিয়েছেন, ওকে। ইন্দিরা দেবী, আমি শুরুতে বলছিলাম না তার ভাবির সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। তো তিনি বিয়ে করার পরে তার ভাবি এবার আত্মহত্যা করেন, এটাও আপনারা হয়তো জেনে থাকবেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করার পরে তার ভাবি কি আত্মহত্যা করেন। তো তার ভাবির যে কন্যা, তার ভাইয়ের যে কন্যা ইন্দিরা দেবী, সেই ইন্দিরা দেবীকে কেন্দ্র করেই তিনি একাধিক পত্র লেখেন। তো আসলে অনেকে ধারণা করেন যে ইন্দিরা দেবী তারই হয়তো ঔরজাত কন্যা। তো যাই হোক, আমি সরল সোজা মানুষ, আমি এত কিছু বুঝি না, আপনারা যা বোঝার বুঝে নেবেন। এখন দেখেন, ছিন্নপত্র হচ্ছে তার একটি পত্র সংকলন, যেটার অধিকাংশ পত্র তার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা। তারপর হলো বানু সিংহের পত্রাবলী, বানু সিংহের, বানু সিংহ কেন আমরা জানছি, তার ছদ্মনাম ছিল না বানু সিংহ ঠাকুর, এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আছে কিছু, সেই ছদ্মনামের একটা কি বানু সিংহ ঠাকুর। তো বানু সিংহ ঠাকুরের পত্রাবলী, বানু সিংহ ঠাকুরের পত্রাবলী, ওকে। এই ছিল তার পত্র সংকলন। তারপরে এই ভদ্রলোক শুধু
লেখালেখি করেন নাই, আঁকাআঁকিও করেছেন, তার কিছু চিত্রকল্প আছে, বুঝতে পেরেছেন? মানে কি বলবো, এত কিছু লিখছে বলেই এখন আমাদের এত কষ্ট করে মুখস্থ করতে হচ্ছে। আচ্ছা যাই হোক, চিত্রকল্প লিখেছেন একটা, তিনি 70 বছর বয়সে আঁকাআঁকি শুরু করেন, সেখানে 2000 ছবি আঁকেন, 2000, চিন্তা করা যায়, 2000 ছবি আঁকেন, যেটা তিনি 70 বছর বয়সে শুরু করেন, আঁকাআঁকি শুরু করেন 70 বছর বয়সে। মানে কাজকর্ম নাই মনে হয়, লেখালেখি আর ভালো লাগে না, যে একটু আঁকাআঁকি করি, মানে আঁকার চেষ্টা করেছেন আর কি। তো এরকম বিখ্যাত ব্যক্তিরা যখন মানে আঁকার চেষ্টা করেন, তখন সেটা একটা চিত্রকর্ম হয়ে যায়। কিন্তু আমি আপনি, ঠিক আছে, বিশেষ করে আমি যদি একজন সুন্দরী মেয়ের চিত্র আঁকতে যাই, সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গই হয়তো আমি আঁকতে পারবো না, সেটা আপনারা হয়তো দেখবেন মিসিং নাই, অনেক গুরুত্বপূর্ণ অঙ্গই কি হারিয়ে যাবে। তো এই হলো মানে আমাদের আর তাদের পার্থক্য। তারা যদি একটু কলম ছোঁয়ায়, সেটা একটা বিখ্যাত চিত্রকর্ম হয়ে যায়, আর আমি অনেক মনোযোগ দিয়েও যদি আঁকাআঁকির চেষ্টা করি, ওই যে অনেক সুন্দরী মেয়েদের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গই কি আমি আঁকতে পারবো না বা হারিয়ে যাবে। রাইট, এখন দেখেন এই যে 200টা ছবি আঁকছেন, এটাকে তিনি বলছেন শেষ বয়সের প্রিয়া। এই যে 200 না, বারবার 200 বলছি কেন, 2000 ছবি আঁকছেন, কম কথা নাকি? তো এটাকে তিনি বলছেন কি শেষ বয়সের প্রিয়ার সাথে তুলনা করেছেন, শেষ বয়সের প্রিয়া। অর্থাৎ শেষ বয়সে শুয়ে শুয়ে অথবা বসে বসে যখন সাহিত্য চর্চা করতে আর ভালো লাগছিল না, তখন হয়তো তিনি এই মহৎ কর্মগুলো করেছিলেন। তা 2000 ছবি এঁকেছেন, তাকে তিনি সংজ্ঞায়িত করেছেন কি শেষ বয়সের প্রিয়া বলে। রাইট, আচ্ছা, তারপরে তিনি এই ভদ্রলোক আত্মজীবনীও লিখেছেন, আত্মজীবনী না, কিছু বায়োগ্রাফিও লিখেছেন, আত্মজীবনী। সেই আত্মজীবনীর একটা নাম হলো জীবন স্মৃতি, জীবন স্মৃতি, আর একটা নাম হচ্ছে ছেলেবেলা, ছেলেবেলা, জীবন স্মৃতি ছেলেবেলা, এই দুইটি আত্মজীবনী কিন্তু তিনি লিখেছিলেন। ওকে, জীবন স্মৃতি ছেলেবেলা, আরও হয়তো দুই একটা থাকতে পারে, যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই দেখালাম। হ্যাঁ, জীবন স্মৃতি আর ছেলেবেলা, তার আত্মজীবনী। এই ছিল আজকে রবীন্দ্রনাথের আলোচনা। রবীন্দ্রনাথের অপারেশন শেষ, এখন আমরা তাকে মেরে ফেলবো। হ্যাঁ, মৃত্যু, এখন আসেন আমরা তাকে মেরে ফেলি। আমি আগেই বলছিলাম তাদের জন্ম মৃত্যু বাংলা এবং ইংরেজি সাল সহ মুখস্থ রাখা কিন্তু ফরজের পর্যায়ে পড়ে, সুতরাং না পারা পাপের পর্যায়ে পড়ে, পাপ থেকে বিরত থাকবেন। আচ্ছা, এখন তার মৃত্যু হচ্ছে, এটা আমরা জানি না, 1941 সালে, 7ই মে জন্মগ্রহণ করেছিল 1861 সালে, কিন্তু 1941 সালের 7ই আগস্টে গিয়ে তিনি মারা যান। 7ই আগস্ট, 7ই আগস্ট, আর বাংলা হচ্ছে 22শে শ্রাবণ, 22শে শ্রাবণ 1348। ওকে, তাহলে এই ছিল আজকে তার জন্ম, ক্লিয়ার, মনে থাকবে? এই ছিল জন্ম, আর এই ছিল মৃত্যু। তাহলে জন্ম নিয়ে আমরা শুরুতে আলোচনা করেছিলাম, আর মৃত্যু নিয়ে এখন আলোচনা করলাম। তাহলে 1941 সালে 7ই আগস্টে তিনি কি করেছেন, মৃত্যুবরণ করেন, এবং বাংলা সাল হচ্ছে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। ওকে, আমরা ফাইনালি তাকে মেরে ফেললাম। তো মেরে ফেলার সাথে সাথেই আসলে তার যবনিকার পতন, নাকি মানে আমাদের ক্লাসটা এই পর্যায়ে শেষ হলো। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। আর আসলে এটা একটা ভিডিও মানে আপনি দেখছেন আর হয়ে যাবে তা না, বারবার মুখস্থ করবেন, ঠিক আছে? এগুলো করতেও আমার সময় লাগছে। এখন আসলে আমি কেমন সার্জন, মানে কেমন অপারেশন করতে পারছি জানি না, কমেন্টে আপনারা জানাবেন। আর একটা বিষয় হচ্ছে, আসলে আমি তো আসলে সাহিত্যের স্টুডেন্ট না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা অলরেডি অনেকেই জানেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি বা চিপায় চাপায় মানে হাঁটতে ফিরতে চলতে যতটুকু শিখছি, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, আশা করছি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে, যেটা আপনার ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা উভয়ের ক্ষেত্রে কাজে আসবে আশা করছি। তো এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, আপনি সবাই উভয়ই ভালো থাকবেন। আল্লাহ।